সাফল্যের বীজ প্রতি মুহূর্তেই অন্তরে অঙ্কুরিত হোক, প্রস্তুতি তুঙ্গে থাকুক। সাফল্য একদিন মহিরুহের মতোই প্রকাণ্ড হোক। নমস্কার, শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের ইতিহাসের অঙ্গনেতে 2024 সালের আসন্ন উচ্চ মাধ্যমিকের প্রতিটি শিক্ষার্থীকে জানাই সানন্দে স্বাগত। আজ আমরা এবছরের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজকের প্রশ্নটি হলো, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আর এই কোশ্চেনটাকেই ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী সম্প্রদায়ের অবস্থার পরিচয় দাও, আর একটা দলিত সম্প্রদায়ের অবস্থার পরিচয় দাও। প্রশ্ন যাই হোক, যে আঙ্গিকেই আসুক, উত্তর একই রকম হবে। চলো আমরা উত্তরটা এবার দেখে নিই। দেখো, ভূমিকা বলছে, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে ভারতের মূল জনসমাজের অবিচ্ছেদ্য অংশ, আসলে এই আদিবাসী বলতে বোঝায় ভারতের আদি অধিবাসী, কিন্তু বর্তমানে সেটা এমন অর্থে প্রয়োগ করা হয় যেন তারা নিম্নতর সমাজের অংশ। আর দলিত বলতে বোঝায়, সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমাদের কি মনে হয়, দলিত হলো যারা পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হয়। সেখান থেকেই বলছে যে ওই সময়, অর্থাৎ কোন সময়ে, যখন ঔপনিবেশিক শাসনকাল ছিল, মানে ব্রিটিশ শাসনকাল ছিল, তখন ভারতের যে মূল জনসমাজ তার অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও আদিবাসী ও দলিত সম্প্রদায়কে সর্বাধিক লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত ও নির্যাতিত হতে হয়েছিল। যে কোনো দুটো দিলেই চলবে, আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তাহলে কি বলছে, ঔপনিবেশিক বা ব্রিটিশ শাসনকালে ভারতের মূল জনসমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও আদিবাসী ও দলিত সম্প্রদায়কে সর্বাধিক লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত ও নির্যাতিত হতে হয়েছিল। তবে তীব্র প্রতিবাদ, চরম প্রতিরোধ ও মারাত্মক আন্দোলনের মাধ্যমে, ভালো করে তিনটে শব্দ খেয়াল করো, তীব্র প্রতিবাদ, চরম প্রতিরোধ ও মারাত্মক আন্দোলনের মাধ্যমে তারা মানে কারা? তারা মানে হলো এই আদিবাসী এবং দলিত সম্প্রদায়। তাই তারা বারবার, মানে একবার নয়, যতবার হয়েছে ততবার বিদ্রোহ হয়েছে। বারবার ব্রিটিশ সরকারের অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়াকে, অপ্রতিরোধ্য মানে হলো যাকে রোধ করা যায় না বা প্রতিরোধ করা যায় না, আর অশ্বমেধের ঘোড়া মানে যে ঘোড়াকে থামালেই বিপদ আছে। সেটাই বলছে, ব্রিটিশ সরকারের অপ্রতিরোধ্য অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দেওয়ার যে বীরত্বপূর্ণ ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন, অবশ্যই আদিবাসী এবং দলিত সমাজের অংশ হওয়া সত্ত্বেও যারা ব্রিটিশ সরকারের এগেনস্টে কাজ করেছিল, তারা নিশ্চয়ই যথেষ্ট বীরত্বের এবং ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন। তাই বলছে, যারা যে বীরত্বপূর্ণ ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন তা আজও সসম্মানে স্মরণীয়। প্রথমে আমরা আদিবাসী আন্দোলন সম্পর্কে পড়ব, মানে কতগুলি আদিবাসী সমাজ আন্দোলন করেছিল সেটা নিয়ে। প্রথম বিদ্রোহের নাম চুয়াট বিদ্রোহ। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে যাব। বলছে চুয়াট বিদ্রোহ দুটি পর্ব হয়েছিল, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কি বলছে দেখো, বলছে জঙ্গলমহলের ভূমিপুত্ররা, মানে জঙ্গলমহলের যারা আদি বাসিন্দা বা স্থানীয় বাসিন্দা, তারা কি করেছিল, তাদের নামই ছিল চুয়াড, জনজাতিটার নাম ছিল চুয়াড। তো জঙ্গলমহলের ভূমিপুত্ররা অর্থাৎ চুয়াডরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1768 সালে ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা, একই ব্যক্তি, ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে, ভালো করে বোঝো, 1768 সালে ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা, লোকটার নাম হলো জগন্নাথ সিং, তার নেতৃত্বে। এবং পরে 1771 সালে, ভালো করে দেখো, 1771 সালে ধাতকার শ্যামগঞ্জনের নেতৃত্বে, অর্থাৎ দুজন ব্যক্তি, একজন হলো জগন্নাথ সিং
এবং দুই নম্বর হলো শ্যামগঞ্জন। এই দুজনের নেতৃত্বে প্রথম পর্বে চুয়াট বিদ্রোহ হয়েছিল। দ্বিতীয় পর্বে খেয়াল করো 1798 থেকে 1799 এই সালে রায়পুরের জমিদার দুর্জন সিংহ, খুব গুরুত্বপূর্ণ নাম, রায়পুরের জমিদার দুর্জন সিংহের নেতৃত্বে এবং জঙ্গলমহলে কর্ণগড়ের রানী শিরোমণির নেতৃত্বে চুয়াট বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। তাহলে আমরা যদি রিক্যাপিচুলেশনস করি, তাহলে চুয়াট বিদ্রোহ হয়েছিল দুটি পর্বে। কোথায় হয়েছিল? জঙ্গলমহলে হয়েছিল। কারা করেছিল? তাদের ভূমিপুত্ররা, অর্থাৎ সেখানকার আদিবাসীরা। নাম কি? চুয়াট। তাদের কাদের বিরুদ্ধে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। কত সালে? 1768 সালে প্রথমবার নেতৃত্ব দিয়েছিল ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ সিং। এবং পরে 1771 সালে, মানে 3 বছর পরে, শ্যামগঞ্জন, কে ছিলেন ইনি? ধাতকার শ্যামগঞ্জনের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়। এবং দ্বিতীয় পর্বে দুজন, রায়পুরের জমিদার দুর্জন সিং এবং জঙ্গলমহলের কর্ণগড়ের রানী শিরোমণি এর নেতৃত্বে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। দ্বিতীয় হলো কোল বিদ্রোহ। কত সালে হয়? 1832 সালে। খুব সুন্দরভাবে বোঝো। বলছে বর্তমানে যেখানে বিহার অবস্থিত, সেখানে ছোটনাগপুর অঞ্চলে ছিল এই কোল নামক উপজাতিদের বাস। তাহলে কোল বিদ্রোহ করেছিল কোল উপজাতিরা কবে? 1832 সালে। কোথায়? বর্তমান যেখানে বিহার, সেখানে ছোটনাগপুর অঞ্চলে এই উপজাতিরা বাস করত। তারা অত্যাচারী মহাজন, জমিদার ও ইংরেজ কর্মচারীদের বিরুদ্ধে। তাহলে কাদের বিরুদ্ধে? অত্যাচারী মহাজন, অত্যাচারী জমিদার এবং ইংরেজ কর্মচারীদের বিরুদ্ধে 1832 সালে এই বিদ্রোহ শুরু করে। বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সুই মুন্ডা প্রমুখ ছিল এই কোল বিদ্রোহের নেতা। তাহলে 2-3 জনের নাম মনে রাখলেই চলবে: বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সুই মুন্ডা। এবার কি বলছে দেখো, 2 বছর পর কোল বিদ্রোহীরা ব্রিটিশের কাছে পরাজিত হয়। তাহলে কোল বিদ্রোহ সম্পর্কে আমরা বুঝলাম। দেখো, সাঁওতাল বিদ্রোহ 3 নম্বরে। এটি 1855 সালে, খুব গুরুত্বপূর্ণ। 1857 সালে মহাবিদ্রোহ, তার ঠিক 2 বছর আগে 1855 সালে। বলছে কিছু জায়গা, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ছোটনাগপুর, মানভূম, পালামৌ, এই সমস্ত অঞ্চলের প্রায় 50,000 সাঁওতাল 1855 সালে সেখানকার জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু করে। নেতৃত্ব কে দিয়েছিল? সিধু কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখেরা। কিন্তু এই বিদ্রোহের যারা বিদ্রোহী ছিল, মানে সাঁওতাল ছিল, তাদেরকে প্রায় 23,000 বিদ্রোহীদেরকে ব্রিটিশ সেনাবাহিনী নিষ্ঠুরভাবে হত্যা করে। এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা ইতিহাসের। 1856 সালের ফেব্রুয়ারি মাসে তারা এই দমন পীড়নের মাধ্যমে বিদ্রোহ শেষ করে দেয়। তাহলে আমরা সাঁওতাল বিদ্রোহ থেকে কি পেলাম? 1855 সালে এই বিদ্রোহ হয়েছিল। কাদের বিরুদ্ধে হয়েছিল? জমিদার, মহাজন এবং ব্রিটিশ কর্মচারীদের বিরুদ্ধে। কোথায়? ছোটনাগপুর, মানভূম, পালামৌ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে 50,000 সাঁওতাল এতে অংশগ্রহণ করেছিল। সিধু কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক প্রমুখের নেতৃত্বে। কিন্তু ব্রিটিশ সরকার 23,000 বিদ্রোহীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। ফলে 1856 সালে ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ দমন হয়। এবার মুন্ডা বিদ্রোহ 4 নম্বর। বলছে ছোটনাগপুর এবং তার সন্নিহিত অঞ্চলে, মূলত ছোটনাগপুর, তাই ছোটনাগপুর ও তার সন্নিহিত অঞ্চলে মুন্ডা একটা উপজাতি, সেই মুন্ডারা কোথায় বাস করত? ছোটনাগপুর বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে
ব্রিটিশের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে, যা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। দেখো শর্ট কোশ্চেন এখানে আসে, উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সাঁওতাল বিদ্রোহ নয়, এটি অনলি মুন্ডা বিদ্রোহ। মুন্ডারা ছোটনাগপুর অঞ্চলে বাস করত। তারা কি করলো, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে তারা মুখ খুলতে শুরু করলো, আন্দোলন করতে শুরু করলো বিরসা মুন্ডার নেতৃত্বে, যা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। তারা কি করতো দেখো, তারা জমিদার, মহাজন, পুলিশ ও ইংরেজ কর্মচারীদের উপর আক্রমণ করত, এতটাই তারা বিধ্বংসী ছিল। তবে কিছুদিনের মধ্যে এই ব্রিটিশ বাহিনী এই বিদ্রোহ দমন করে ফেলে। এবার দেখো খাসি বা খাসিয়া বিদ্রোহ কত সাল? 1780। খাসি বা খাসিয়া বিদ্রোহ বলছে ভারতের উত্তরে, দক্ষিণে ও পশ্চিম সীমান্তে। ম্যাপটা কল্পনা করো, যদি এটা ভারত হয় তো ভারতের উত্তরে, ভারতের দক্ষিণে এবং ভারতের পশ্চিম সীমান্তে কি হয়? গঙ্গা সিং লোকটার নাম, যিনি খাসি বা খাসিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো গঙ্গা সিংয়ের নেতৃত্বে এই খাসি বা খাসিয়া জনজাতির লোকেরা এই বিদ্রোহ শুরু করেছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে খাসি বিদ্রোহ হয়েছিল, খাসি বিদ্রোহ হয়েছিল খাসি জনজাতিদের মাধ্যমে। নেতা ছিলেন গঙ্গা সিং, অন্য কেউ নয়। গঙ্গা সিং কোথায় হয়েছিল? ভারতের উত্তরে, ভারতের দক্ষিণে, ভারতের পশ্চিম সীমান্তে। এবার দেখো ভিল বিদ্রোহ, ভালো করে দেখো, ভিল বিদ্রোহ কত সালে? 1819, মানে 1819। ভিল বিদ্রোহ 1819 সালে হয়েছিল। কি বলছে দেখো, খানদেশ অঞ্চল, মহারাষ্ট্রের কাছাকাছি খানদেশ অঞ্চল, সেখানে ভিলরা ছিল সেই অঞ্চলের অধিবাসী। 1819 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি দখল করে নেয় ইংরেজরা। কেউ যদি আমার বা তোমার বাড়ি দখল করে নেয় তাহলে আমি নিশ্চয়ই চুপ করে থাকবো না, বিদ্রোহ করব। ঠিক তেমন এই খানদেশে বাস করতো ভিলরা, সেই ভিল অঞ্চল 1819 সালে দখল করে নিল ইংরেজ বা ব্রিটিশরা। ফলে ভিলরা কয়েকজন লোক, নাম তাতিয়া ভিল, চিল নায়েক, হিড়িয়া, শিবরাম, নট শিবরাম, শিবরাম এর নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছিল। এছাড়া আরও কিছু নাম দেখো এখানে আছে, সেই নামগুলো একটু বোঝো। বলছে হো বিদ্রোহ, একটা বিদ্রোহ হয়েছিল হো উপজাতিদের। 1870 সালে সাঁওতালদের নেতৃত্বে খেরওয়ার বিদ্রোহ, তমর বিদ্রোহ, নাইকদা বিদ্রোহ, কলি বিদ্রোহ 1829 সালে। 1840 সালে ভগৎ জওহর মালের নেতৃত্বে কুকা বিদ্রোহ, খুব গুরুত্বপূর্ণ নাম, কুকা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? ভগৎ জওহর মল বা জওহরমাল। ইনি তার অনুগামীদের কাছে শাহিন সাহেব নামে ছিল পরিচিত। এছাড়া কোয়া বিদ্রোহ, ভোক্তা বিদ্রোহ, অর্থাৎ হো, খেরওয়ার, তমর, নাইকদা, কলি, কুকা, কোয়া, ভোক্তা। দেখো শেষের দিকে নামগুলো গুরুত্বপূর্ণ, সে নামগুলো হলো কুকা, কোয়া, কলি, ভোক্তা, তমর, নাইকদা, খেরওয়ার এবং হো বিদ্রোহ। এগুলি ছিল আদিবাসী সমাজ দ্বারা পরিচালিত বিদ্রোহ, যা আমাদের প্রথম পার্টের অংশ। এবার আমরা দ্বিতীয় পার্টে আসব, যেখানে বলছে দলিত আন্দোলন সমূহ। অর্থাৎ ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অস্পৃশ্য ও নিপীড়িত মানুষদেরকে দলিত বলে অভিহিত করা হতো। ভুল আছে প্রিন্টিং, ঠিক করে নিও, এটা করা হতো হবে। তাহলে কারা? বলছে সেই ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অস্পৃশ্য, যাদেরকে স্পর্শ করা যায় না বলে সেই সময়ে উচ্চবর্ণের মানুষেরা মনে করতো, যা আনটাচেবল, এবং নিপীড়িত, মানে যাদেরকে নিপীড়ন করা যায়, যারা নিপীড়িত হচ্ছে প্রতি মুহূর্তে, সেই মানুষদেরকে বলা হতো দলিত বলে অভিহিত করা হতো। একটা দলিত বলতে ডাকাত বা এই সমস্ত মানুষদেরকে বোঝানো হয় প্রতি বাংলায়, কিন্তু তারা
নিম্ন সমাজের মানুষ, তথাকথিত উচ্চ বর্ণের যারা দাবিদার, তাদের কাছে। দেখি সেই আন্দোলনগুলো কি কি ছিল। দেখো, প্রথম আন্দোলন ছিল জ্যোতিবা ফুলের আন্দোলন। আমরা জ্যোতিবা ফুলে সম্পর্কে দেখব। বলছে 1870-এর দশকে এই যে জ্যোতিবা ফুলি বা জ্যোতিবা ফুলে ইনি মহারাষ্ট্রের লোক ছিল। ইনি ছিলেন সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। কী জন্য করেছিল এই সমাজ প্রতিষ্ঠা? দলিতদের নাম আমরা করছি তাদের মর্যাদা আদায়ের জন্য। অর্থাৎ যদি সংক্ষেপে বলি, 1870-এর দশকে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে এবং সেখানে কি করে, দলিতদের মর্যাদা আদায়ের জন্য আন্দোলন শুরু করে। তিনি কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন একটা কথা, যে ব্রাহ্মণরা হলো বিদেশি আর্য জাতির বংশধর। বুঝতে পারছো? ব্রাহ্মণরা হলো বিদেশি আর্য জাতির বংশধর। তাদের সরিয়ে ভারতে প্রাচীন সংস্কৃতি ফিরিয়ে আনা প্রয়োজন। পরে 2 দাগে নারায়ণ গুরুর আন্দোলন। বলছে নারায়ণ গুরু কেরলের এজাভা নামক একটি দলিত সম্প্রদায়ের লোক, নেতা। তিনি কি করলেন, এই যে এজাভা যাদের নাম, যে দলিত সম্প্রদায়ের নাম, তাদের সামাজিক মর্যাদা আদায়ের জন্য আন্দোলন গড়ে তোলেন। তাহলে শ্রী নারায়ণ গুরু কে ছিলেন? ইনি ছিলেন এজাভা নামক একটি দলিত সম্প্রদায়ের নেতা। তিনি তাদের আত্মমর্যাদা আদায় করার জন্য আন্দোলন গড়ে তোলেন। তার উদ্যোগে ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের অধিকার স্বীকৃত হয়। তাহলে শ্রী নারায়ণ গুরুর বড় অবদান ছিল ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের অধিকার আদায় করে নিয়েছিলেন। তার অনুগামীরা এই দলিতদের উন্নয়নের জন্যই শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কী নাম সংগঠনের? শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। কী জন্য? দলিতদের উন্নয়নের জন্য। তাহলে শ্রী নারায়ণ গুরু সম্পর্কে জানলাম। দেখি পরে কি আছে আমরা একটু। পরে হলো জাস্টিস পার্টির আন্দোলন। বলছে টি.এম. নায়ার, পি. চেট্টি প্রমুখের নেতৃত্বে মাদ্রাজে 1917 সালে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়। তাহলে জাস্টিস পার্টি সংক্ষেপে আসতেও পারে। জাস্টিস পার্টি কবে, কাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? 1917 সালে প্রতিষ্ঠিত হয়। কাদের নেতৃত্বে? টি.এম. নায়ার, পি. চেট্টির নেতৃত্বে। কোথায়? মাদ্রাজ বা চেন্নাইতে। তাহলে এর কাজ কী ছিল? এরা যারা অব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ নয়, তাদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানায়। এই যে দাবি করলো, এই দাবির ভিত্তিতেই মন্টেগু চেমসফোর্ড আইন 1919 খ্রিস্টাব্দে মাদ্রাজ আইন পরিষদে 28টি আসন দলিত প্রতিনিধিদের জন্য সংরক্ষিত হয়। তাহলে জাস্টিস পার্টির আন্দোলন, জাস্টিস পার্টি গঠিত হয়েছিল 1917 সালে। কোথায়? মাদ্রাজে। কার নেতৃত্বে? পি. চেট্টি ও টি.এম. নায়ারের নেতৃত্বে। এই পার্টি অব্রাহ্মণদের জন্য পৃথক নির্বাচনের দাবি করেছিল। তাদের দাবির ভিত্তিতে মন্টেগু চেমসফোর্ড আইনে মাদ্রাজ আইন পরিষদে, মানে এই যে দাবি করলো তার পরিপ্রেক্ষিতে মন্টেগু চেমসফোর্ড যখন আইন পাশ করা হলো 1919 সালে, তখন মাদ্রাজের আইন পরিষদে 28টি আসন এই দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিল। রামস্বামী নাইকার এর আন্দোলন। পরের কোশ্চেন, রামস্বামী নাইকারের আন্দোলন। বলছে দক্ষিণ ভারত। এটা ইভি রামস্বামী নাইকারের নেতৃত্বে দলিতদের জন্য নতুন করে আন্দোলন শুরু হয়। কখন? যখন এই জাস্টিস পার্টি যেটা, তাদের প্রভাবটা একটু কমে আসে তখন। তাহলে কোথায়? দক্ষিণ ভারতে। কার নেতৃত্বে? ইভি রামস্বামীর নেতৃত্বে। তিনি রামস্বামী নাইকার, তিনি দলিতদের জন্য একটি আন্দোলন শুরু করেন নতুন করে, যা আত্মসম্মান আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের অনুগামীরা তামিল ভাষা এবং সাহিত্যের পুনরুদ্ধার শুরু করেছিল। তাহলে রামস্বামী নাইকার তিনি দক্ষিণ ভারতে দলিতদের জন্য নতুন করে আন্দোলন শুরু করেছিলেন, যা আত্মসম্মান আন্দোলন নামে পরিচিত।
এবং তার অনুগামীরা তামিল ভাষা এবং সাহিত্যের পুনরুদ্ধার শুরু করেছিলেন। এবার দেখো বাংলার দলিত আন্দোলন। বলছে বিংশ শতকের শুরুতে নিজেদের সামাজিক মর্যাদা আদায়ের লক্ষ্যে, অর্থাৎ যখন বিংশ শতাব্দী শুরু হয় তখন নিজেদের যে সামাজিক মর্যাদা আছে সেটা আদায় করার জন্য মোটামুটি দুজন ভদ্রলোক, এক যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে নমশূদ্ররা, কি নাম, যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে নমশূদ্ররা, এবং ঠাকুর পঞ্চানন বর্মার নেতৃত্বে উত্তরবঙ্গের রাজবংশী নামক দলিত সম্প্রদায়রা আন্দোলন শুরু করেছিল। এটা আমরা ভালো করে জানি। আর মন্তব্য দেখো, প্রতিটা প্রশ্নের শুরু এবং শেষ তথাকথিত ভালো হওয়া প্রয়োজন, যদিও প্রতিটি প্রশ্নের আদ্যপান্ত ভালো হলে তার থেকে ভালো বোধ হয় আর কিছুই হয় না। চলো দেখি কী বলছে। বলছে পরিশেষে বলা যায় দোর্দণ্ড প্রতাপ, মানে যার প্রচুর ক্ষমতা, সেই দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের চোখে চোখ রেখে ভারতের তথাকথিত অশিক্ষিত বা অল্প শিক্ষিত, আসলে এই অশিক্ষিত শব্দটি প্রয়োগ করা ঠিক না, কারণ প্রতিটা মানুষই কম বেশি শিক্ষিত, সেজন্য যেহেতু ওরা চিরাচরিত শিক্ষায় সেই সময় ততটা শিক্ষিত ছিল না, সে কারণেই অল্প শিক্ষিত বলে উল্লেখ করলাম অশিক্ষিতের পাশাপাশি। তাই বলছে দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের চোখে চোখ রেখে ভারতের তথাকথিত অশিক্ষিত বা অল্প শিক্ষিত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন বিদ্রোহ বা বিরচিত সংগ্রামের মাধ্যমে যে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিল, ভালো করে বোঝো, ওই আদিবাসীরা এবং দলিত শ্রেণীর মানুষেরা বিভিন্ন বিদ্রোহ করেছিল বা বিরচিত সংগ্রাম করেছিল, তার মাধ্যমে যে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বীরগাথা রূপে স্বীকৃতি পেয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের আজকের এই বড় প্রশ্নটির উত্তর। তোমরা ভালো করে পড়ে নিও। দেখো, সামনেই পরীক্ষা, সময় হাতে খুবই কম। এই কম সময় আছে ভেবে কম পড়ে সময়টা কম ব্যবহার করো না, যতটুকু সময় আছে পরিপূর্ণরূপে ব্যবহার করো। আশা করি রেজাল্ট ভালো হবে। চলো আজ এটুকু রইল।